মর্নিং স্টুডেন্ট। সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে পড়ার টেবিলটা খুব সুন্দর সাজানো গোছানো আছে, পরিষ্কার আছে একদম, এবং বইপত্র ঠিকঠাক জায়গায় যেখানে যেটা থাকার দরকার সেরকম রয়েছে, সুন্দর সাজানো গোছানো, তাহলে দেখবে পড়াশোনার প্রতি একটু এক্সট্রা ইন্টারেস্ট চলে আসে। আর যদি অগোছালো থাকতো, ধুলো ময়লা থাকতো টেবিলে, তাহলে দেখবে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট যাদের এমনিতেই থাকে না তাদের তো আরও বেশি মানে থাকতো না, আর যাদের ধরো পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আছে তাদেরও ঠিক ফোকাসটা একটু হলেও ডিফোকাসড হয়ে যেত। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে সুশৃঙ্খল ব্যাপার, যে একটা সুন্দর সব কিছু সাজানো গোছানো, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়নি। তুমি নিশ্চয়ই রাত্রিবেলা আগের দিন শোবার আগে তুমি সেটাকে ঝেড়ে মুছেছিলে এবং সুন্দর করে বইপত্র ঠিকঠাক জায়গায় রেখেছিলে, যে কারণেই আছে। তো এটা দেখা গেছে যে যে কোনো কাজ, যে কোনো বড় সড়ো কাজ, ছোটো কাজ থেকে শুরু করে বড় সড়ো যে কোনো কাজ, সেই কাজ যখন সেই এরিয়াটা সুন্দর থাকে, সেই ব্যাপারটা মানে কাজটা যখন একটা নির্দিষ্ট নিয়মে চলে, একটা রুটিন ওয়াইজ চলে, সুশৃঙ্খল থাকে, সব কিছু যদি ডিসিপ্লিনড থাকে, তাহলে অনেক বেটারভাবে সেই কাজ পারফর্ম করা যায়। এবং সেই ডিসিপ্লিন বা সেই সুশৃঙ্খল, এটা কিন্তু জগতের স্বাভাবিক নিয়ম নয়। স্বাভাবিক নিয়ম উল্টো। জগতের স্বাভাবিক নিয়ম, যে কোনো জিনিস যদি আলাদা করে বল প্রয়োগ না করা হয়, তাহলে ডিসিপ্লিনড ওয়ে থেকে ইনডিসিপ্লিনড ব্যাপারে চলে যাবে। এনট্রপি বলা হয় যেটাকে, যে কোনো জিনিস যতই সুশৃঙ্খল থাকুক সেটা আস্তে আস্তে বিশৃঙ্খল হয়ে যাবে। তো সেই বিশৃঙ্খল ব্যাপারটা যাতে না হয়, তার জন্য কন্টিনিউয়াস একটা বল প্রয়োগ করতে হয়। এক্ষেত্রেও তুমি করেছিলে আগের দিন, ওই খাটাখাটনি করে জায়গাটাকে পরিষ্কার করেছিলে। এত ছোট একটা উদাহরণ দিলাম। তাহলে ভেবে দেখো যে বড়সড় প্রজেক্ট, যে কোনো বড়সড় কাজকর্ম, সেই কাজকর্ম যাতে ঠিকঠাকভাবে চলে, যাতে সেই কাজটা আলটিমেটলি সফল হয়। ধরো একটা প্রজেক্ট মানে আমি কি বলছি, ধরো একটা বিশাল বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্সটা যাতে আলটিমেটলি কমপ্লিট হয়, ভেতরে প্লাস্টার, রং টং সব কমপ্লিট হয়ে গেল, এবং আলটিমেটলি রেজিস্ট্রেশন অমুক তমুক এগুলো হয়ে গেল, এবং আলটিমেটলি সেল হলো। মানে সেল তো আগেই হয়ে গেছে নিশ্চয়ই, না হলে রেজিস্ট্রি হবে কী করে। তো যাই হোক, সেই পুরো ব্যাপারটা কমপ্লিট করে ফ্ল্যাটটাকে হ্যান্ড ওভার করে দেওয়া ওনারদের, এবং ওনারদের স্যাটিসফাই করা। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। তো এটা একটা প্রজেক্ট বলতে পারে, এবং এই যে স্যাটিসফ্যাকশান এলো লাস্টে ওনারদের মধ্যে, এটাই হচ্ছে আলটিমেটলি প্রজেক্টটা কমপ্লিট হলো ধরে নিই। তো সেই প্রজেক্টটা ঠিকঠাক কমপ্লিট তখনই হবে যখন কেউ বা কারা এই প্রজেক্টটা করার জন্য যে ভয়ঙ্কর কর্মকাণ্ড, সেটাকে একটা সুশৃঙ্খল অবস্থায় রাখে বা রাখার জন্য কন্টিনিউয়াস প্রয়াস করে গেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবার তুমি ভেবে দেখো যে বড় সড়ো রাস্তাঘাট, বড় সড়ো বিল্ডিং, স্কাই স্ক্র্যাপার বলা হয় যেগুলোকে, বা বড় সড়ো কোনো নদী বা সমুদ্রের বাঁধ, ওকে, দেন ব্রিজ বা পাহাড়ের যে রাস্তাগুলো, বুঝতেই পারছো, সেখানে যে টানেল করা, এইগুলো আরও বড় বড় কর্মকাণ্ড। তো সেই কর্মকাণ্ড কমপ্লিট করে আলটিমেটলি সেটাকে সফল করা, সেটা কতটা টাফ। এবং সেখানে মানে যারা একদম টপ লেভেলের থেকে এই ব্যাপারগুলো দেখে, তাদের মধ্যে দু ধরনের ব্যক্তি থাকে। একজন যারা টেকনিক্যাল পার্টটা দেখে, সিভিল ইঞ্জিনিয়ার, মানতেই হবে যে কোনো কনস্ট্রাকশান, সেই কনস্ট্রাকশানের মেন টেকনিক্যাল ডিউটি যার হাতে পুরোটা থাকে, যার দায়িত্বে পুরোটা থাকে, যার তত্ত্বাবধানের পুরোটা হয়, সেটা সিভিল ইঞ্জিনিয়ারদের হাত ধরেই হয়, ওকে। এবং সেই সিভিল ইঞ্জিনিয়ারদের আবার ওয়ান অফ দ্য ওয়ার্কার হিসেবে ট্রিট করে পুরো ব্যাপারটাকে সামলায় কারা? ম্যানেজাররা। মানে সোজা কথায় সিভিল ইঞ্জিনিয়ারদের উপরেও থাকে ম্যানেজার। এবার তুমি ভেবে দেখো, যদি সেই ম্যানেজার নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়, তাহলে ব্যাপারটা কোন লেভেলে যেতে পারে, তাহলে সেই প্রজেক্টটার কম্পিটিশান এবং সেটা সাকসেস রেট কতটা হাই হতে পারে। তো এটা একটা দুর্দান্ত কেরিয়ার পাথ। আমি জাস্ট তোমাদের উদাহরণ দিলাম। তোমরা যারা বিশেষ করে আর এই সময় টাফ 12 পাস করেছো, পিসিএম কম্বিনেশান বা পিসিএমবি কম্বিনেশান, এবং বিটেক নিয়ে চিন্তাভাবনা করছো যে বিটেক করবে, এবং নিশ্চয়ই দেখেছো যে সিএসসি বা আইটি রিলেটেড অন্যান্য কোর্স ফিল্ডের দিকে সবাই ছুটছে। এটা অবশ্যই ভীষণ জব ওরিয়েন্টেড, এবং সবচেয়ে এখন হাই ডিম্যান্ডে রয়েছে, খুব সহজে চাকরি পাওয়া যায়। বেসিক্যালি কম্পিটিশানও কিন্তু ততটাই ওখানে হাই, এবং যে কারণে সবাই সেই কোর্স করতে চাইছে। বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে, ইভেন অনেক সরকারি নামি দামি কলেজ যেগুলো আইআইটির মতো, সেখানেও এই বিটেক সিএসসির যে ফিজ, সেটা কিন্তু অনেকের সাধ্যের নাগালের বাইরে। তো এটা একটা ভালো সুযোগ আমি বলবো, যে অন্যান্য কোর ইঞ্জিনিয়ারিং কোর্স, যে কোর্সগুলো করার পর ভবিষ্যতে চাকরির সুযোগ
প্রচুর আছে, এবং যেটা থাকবে, যে যে ইন্ডাস্ট্রিগুলো না থাকলে কোনো সভ্যতা এগোতে পারে না, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এগুলো যেগুলো ছিল, এগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি। তার সাথে সাথে সিভিল অন্যতম একটি প্রধান কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। একদম কোর ইঞ্জিনিয়ারিং যে কটা কোর্স, তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব প্রাচীন একটি কোর্স, মানে একটি ডিসিপ্লিন বলতে পারো বিটেকের বা বিইর। তো অবশ্যই এই কেরিয়ার পাথ তোমরা চয়েস করতে পারো। এতে ফেসিলিটি হবে এটাই যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, এবং নতুন টেকনোলজিস এখানে ইউজ হচ্ছে। এখানেও AIML ইউজ হয়, এখানেও রোবোটিক্সের ইউসেজ আছে। সুতরাং মডার্ন কারিকুলাম ওয়াইজ নিজেকে আপডেট রেখে সেই লেভেলের কাজ পাওয়ার সুযোগ যেমন পাবে, এবং অনেক কিছু শেখারও আছে। ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। প্লাস তো এখানে অটোমেটিক্যালি কম্পিটিশানটা অনেক কমে যায়। আর দ্বিতীয় হচ্ছে অনেক কম কোর্স ফিতে, প্রাইভেট কলেজগুলোতে তো বটেই, ইভেন সরকারি কলেজগুলোতেও অনেক কম কোর্স ফিতে একটা দুর্দান্ত কেরিয়ার পাথ চয়েস করার সুযোগ পাবে, মানে সেই পাথ ধরে এগোনোর সুযোগ পাবে। আর একটা সিভিলের ভীষণ বড় অ্যাডভান্টেজ যে সরকারি দপ্তরেও কিন্তু, মানে তোমরা যারা যদি কেউ সরকারি চাকরিও পেতে চাও, সেক্ষেত্রেও সবচেয়ে বেশি চান্স কিন্তু ইঞ্জিনিয়ারদের এই সিভিল ফিল্ডেই থাকে। কারণ বড় বড় কনস্ট্রাকশান, ব্রিজ, রাস্তাঘাটের কাজ তো সরকারের চলতেই থাকে না, রাস্তাঘাট, ব্রিজ তৈরি করা, দেন যে ওই পাহাড়ের যে রাস্তা সেখানে বা টানেল, সেখানে টানেল তৈরি করার যে ব্যাপারটা থাকে, বিভিন্ন বাঁধ নির্মাণের যে প্রকল্পগুলো থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয় সরকারি দপ্তরে। এবং সেখানে চাকরির জন্য যেমন পরীক্ষা তো দিতেই হয় এক্সামের জন্য, কিন্তু সেখানে মিনিমাম এলিজিবিলিটির মধ্যে নর্মাল গ্র্যাজুয়েশান বা নর্মাল কোনো অন্য ডিগ্রির কথা থাকে না, সেখানে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কথাটাই থাকে। তো বুঝতেই পারছো সেখানে কিন্তু তোমার কম্পিটিশানটা অনেকটা ন্যারো হয়ে গেল, মানে অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটের সঙ্গে তোমাকে কম্পিটিশান করতে হবে। তো যাই হোক, তো অবশ্যই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও একটা দুর্দান্ত সুযোগ, এবং প্রাইভেট সেক্টরে তো বুঝতেই পারছো প্রচুর কোম্পানিজ আছে ভালো ভালো আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে, যেখানে তোমরা এই কনস্ট্রাকশান লাইনে গিয়ে দুর্দান্ত মানে চাকরি পেতে পারো সিভিল ইঞ্জিনিয়ার হয়ে। এবং আমাদের দেশে তো বটেই, এছাড়াও গালফ যে কান্ট্রিগুলো, ইউনাইটেড আরব এমিরেটস, দেন কাতার, ওকে, তো আরবিয়ান যে কান্ট্রিগুলো, সৌদি আরব, এই সমস্ত জায়গাগুলো, মানে গালফ কান্ট্রি যেগুলোকে বলা হয়, সেইগুলোতে কিন্তু মানে সেগুলো এখন ভীষণ কনস্ট্রাকশানের পেছনে মানে জোর দিয়েছে। স্মার্ট সিটি তৈরি হচ্ছে যে কারণে, এবং প্রচুর কনস্ট্রাকশানের পেছনে ইনভেস্টমেন্ট চলছে। তো ওখানে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারদের ডিম্যান্ড। তো ওখানে ভীষণ হাই স্যালারি নিয়ে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা বা জার্মানির মতো কান্ট্রিতেও মানে ভীষণ ডিম্যান্ড রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারদের, সেখানেও কিন্তু ওই স্মার্ট সিটি করার ডিম্যান্ড আছে। এবং আমাদের দেশেও বিভিন্ন জায়গায় তুমি জানো এখন স্মার্ট সিটি তৈরি করার প্ল্যান চলছে, যেখানে অনেক কম জায়গায় অনেক বেশি সংখ্যক মানুষ একসাথে থাকতে পারে, অনেক এক্সট্রা ফেসিলিটি পেতে পারে, এবং আর্থকুয়েক প্রুফ কনস্ট্রাকশান তৈরি করা, বা যে কোনো ডিজাস্টার, বড় সড়ো বন্যা টন্যা হয়ে গেলেও, বেসমেন্ট ডুবে গেলেও যাতে সেই কনস্ট্রাকশান টিকে থাকতে পারে, তার জন্য যে টেকনোলজি এসছে সেইগুলোকে ইউজ করে নতুন কনস্ট্রাকশান তৈরি করার কাজকর্ম চলছে। বুঝতেই পারছো ভীষণভাবে কালারফুল একটি কেরিয়ার। তো এই কেরিয়ারটাও আরও স্কাই রকেট হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর, যদি MBA করে নাও। MBA 2 বছরে হয়, নিশ্চয়ই তোমরা জানো। তো সেই 2 বছরের মধ্যে প্রথম বছরেই কিন্তু এই জেনারেল সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো শিখিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে যারা মানে নিতে পারে আর কি, যারা সেই কোর্স থেকে নিতে পারে, তারা যে কোনো প্রজেক্ট বা বিজনেস চালানোর জন্য একটা ওভারঅল আইডিয়া পেয়ে যায়, বা পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে একটা প্রজেক্ট স্টার্ট করতে হয় বা একটা বিজনেস স্টার্ট করতে হয়, তার পুরো আইডিয়াটা পেয়ে যায়, এবং সেটাকে প্রফিটে কী করে রান করানো যায়। তারপরে যে স্পেশালাইজেশান, সেই স্পেশালাইজেশানের সময় যদি পার্টিকুলারলি প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে রাখতে পারো, ম্যাক্সিমাম ভালো ভালো কলেজে এখন ডুয়েল স্পেশালাইজেশানের অফার করে, সেখানে যদি দুটোর মধ্যে যে কোনো একটা সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হিসেবে নিতে পারো, তাহলে তো একদম মানে আইডিয়াল কম্বিনেশান হবে। কারণ এই প্রজেক্ট ম্যানেজমেন্টেই শেখায় যে কীভাবে একটা প্রজেক্ট এরকম বড়সড় কোনো একটা কনস্ট্রাকশান, বা যে কোনো এই যেটা বললাম যে টানেল, ব্রিজ, অমুক তমুক যে কোনো কনস্ট্রাকশান, সেই কনস্ট্রাকশান তৈরি করার যে কাজটা, সেটা যাতে ঠিক টাইমের মধ্যে কমপ্লিট হয়, এবং সেই কমপ্লিট হওয়ার ক্ষেত্রে যা যা প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই প্রবলেম অ্যারাইজ করলেও যাতে সেই প্রবলেমগুলো ঠিকমতো সলিউশন করা যায়। ইভেন সেই প্রজেক্টটা শেষ হওয়ার আগে রিস্ক যেটা থাকে, যে একটা প্রজেক্ট টাইমের মধ্যে কমপ্লিট নাও হতে পারে, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস বা
প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কারণে অনেক সময় প্রজেক্ট ডিলে হয়, বা অনেক সময় আনঅ্যাভয়েডেবল ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, তার জন্য প্রজেক্ট ডিলে হয়। তো সেই ক্ষেত্রে যে রিস্ক, সেই রিস্কটাও কতটা হতে পারে সেইটা অ্যানালাইজ করার ক্ষমতাও তোমার মধ্যে এসে যাবে। তো তখন তুমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কিন্তু কাজ করার সুযোগ পাবে, এবং তোমার বেস কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং। তো বুঝতেই পারছো কতটা দুর্দান্ত কেরিয়ার পাথ হতে পারে তোমার। মানে তুমি তোমার যে প্রজেক্ট চলছে সেখানকার যে টেকনিক্যাল ব্যাপারটা যেটা, সেটা নিয়েও তুমি সেরা, তুমি সব কিছু জানো, সমস্ত টেকনিক্যাল পার্টটা তুমি ওভারঅল পুরো ব্যাপারটা দেখছো। সবার তোমার তোমার আন্ডারে হয়তো যারা সুপারভাইজার আছে তারা কাজ করছে, তাদের আন্ডারে প্রচুর কর্মী কাজ করছে, কর্মচারী মানে লেবার যারা তারা কাজ করছে। তুমি সমস্ত যন্ত্রপাতির মানে টেকনিক্যাল ব্যাপারগুলো দেখো, জানো, সব কিছু তোমার কথাতেই হচ্ছে টেকনিক্যাল ব্যাপারটা। আবার ওভারঅল যে প্রজেক্ট, সেখানে যে টাকা পয়সার ব্যাপার স্যাপারগুলো আছে, যে রিস্ক অ্যানালিসিসের যে ব্যাপারটা আছে, সরকারি দপ্তরের সঙ্গে যে মানে লেনদেনের ব্যাপারগুলো, বা যে ওখানে যে লয়ের ব্যাপারগুলো থাকে না, আইনের ব্যাপারে যেগুলো থাকে, সেইগুলো কিন্তু তুমি মানে সেইগুলো কী করে হ্যান্ডেল করতে হয় সেটাও তুমি জানো, এবং সেটাও তুমি করছো। তো কতটা দায়িত্বপূর্ণ কাজ এবং কতটা গ্ল্যামারাস কাজ বুঝতেই পারছো। এবং এরকম দায়িত্ব নিয়ে যখন তুমি কাজ করবে তখন তোমার স্যালারিও হবে সেরকম। তো অবশ্যই খুব দুর্দান্ত একটা কেরিয়ার পাথ। তোমরা যারা ক্লাস 12 স্টুডেন্ট এবং বিটেক করার কথা চিন্তা করছো, তাদের আমি বলবো অবশ্যই তোমরা এই বিটেক সিভিলের সিলেবাসটা একবার দেখো। আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস, বিশেষ করে আমাদের এই কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো ফলো করে, সেই সিলেবাসের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। এবং এখন থেকেই বিভিন্ন প্রাইভেট কলেজে, বিশেষ করে ভালো ভালো প্রাইভেট কলেজে, সেখানে কিন্তু অ্যাডমিশানের জন্য সিট বুকিং চলছে। আমি কয়েকটা ভালো ভালো কলেজের যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে এবং বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করায়, সেই কলেজগুলোর নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা আগে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে আগে থেকে তাদের ফি স্ট্রাকচার, অমুক তমুক এগুলো দেখে নিতে পারো। প্লাস সেখানে যে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার থাকে বা সেখানে যে অ্যাডমিশান ইনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখতে পারো। তার মাধ্যমে তোমরা সেই কলেজ সম্পর্কে আগেই অনেক কিছু খবর পেয়ে যাবে। কারণ ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো বেশ অনেকগুলোই ভালো ভালো কলেজ আছে, তো সবগুলোই তো তোমার নিজে গিয়ে বা গার্জেনকে নিয়ে গিয়ে ভিজিট করা সম্ভব নয়। তো আগে ওই আমি যে কটা কলেজ দিলাম বা এগুলোর বাইরেও যে আরও প্রচুর কলেজ আছে, সেগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে মানে বেসিক একটা আইডিয়া করে নাও এবং বেছে নাও প্রথম 4-5টা, একদিন একটা কলেজ ভিজিট করে এসো। এই সময়টায় কিন্তু তোমরা বসে না থাকে কলেজ সম্পর্কে চিন্তাভাবনা করো। সিভিল শুধু নয়, তোমরা যে কোর্স বাছো, আগে কোন কোর্সটা করবে সেটা নিয়ে আগে শিওর হও। দেখো সিলেবাস দেখে কোর্স যখন বাছাই কমপ্লিট হয়ে যাবে, তারপরে কলেজ বাছাই শুরু করে দাও যে কোন কলেজটাকে আমি টার্গেট করছি সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য। এবং এখন থেকেই সেই সমস্ত কলেজে ভিজিট করে ল্যাবগুলো বা সেখানকার ফ্যাকাল্টি প্রোফাইল কী আছে, ফ্যাকাল্টি প্রোফাইল যদিও ওয়েবসাইট থেকেই অনেকটা পেয়ে যাবে। প্লাস সেখানে এক্স্যাক্ট যে ফি স্ট্রাকচার সামনাসামনি মুখোমুখি বসে সেগুলো তাদের সেই কলেজের এক্সিকিউটিভদের সঙ্গে কথা বলে আপডেট পেয়ে যাবে। এবং আমার থেকেও যদি পার্সোনালি কিছু জানতে চাও কোনো কলেজ সম্পর্কে বা কোনো কোর্স সম্পর্কে পার্টিকুলার কোনো ইনফরমেশান জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলসও এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে। টাটা।